ইনফরমেটিভ অনলাইন লার্নিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গিয়ে ক্লোজ। তো এখানে ক্লোজ কাকে বলে, কত প্রকার ও কি কি তা নিয়ে আলোচনা করা হবে। তো প্রথমে আমরা ক্লোজের সংজ্ঞাটা দেখি। ক্লোজ হচ্ছে কয়েকটি শব্দের সমষ্টি যাতে একটি সাবজেক্ট এবং একটি ফাইনিট ভার্ব অবশ্যই থাকে। ক্লোজ ছাড়া কোনো বাক্য তৈরি করা যায় না। প্রতিটি বাক্যেই এক বা একাধিক ক্লোজ থাকে। তো এখানে উদাহরণ হিসেবে দেওয়া আছে, দেখেন, হি বট এ নিউ মোটরসাইকেল। এখানে ওয়ান সেন্টেন্স এবং ওয়ান ক্লোজ। তো এটা হচ্ছে কি একটা পুরাটা মিলে হচ্ছে কি একটা বাক্য, এবং এটা একটা বাক্য কিন্তু আবার এটা হচ্ছে কি একটা ক্লোজ, কারণ এখানে হচ্ছে কি একাধিক শব্দের সমষ্টি। এবং এখানে দেখেন সাবজেক্ট আছে, ফাইনিট ভার্ব আছে এবং এখানে অবজেক্ট আছে। আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে আবার দেখেন, হি bought a new motorcycle but he still has the old one। তো এখানে ওয়ান সেন্টেন্স, এটা হচ্ছে কি একটা কমপ্লেক্স সেন্টেন্স। তো এখানে একটা ওয়ান সেন্টেন্স দুইটা ক্লোজ কিভাবে হলো? এই যে হচ্ছে কি একটা ক্লোজ এবং এই যে বাকিটা হচ্ছে কি আরেকটা ক্লোজ। অর্থাৎ সেন্টেন্স দুইটা ক্লোজ মিলাইয়া একটা সেন্টেন্স হয়েছে ঠিকই, কিন্তু এখানে পার্ট কমা দ্বারা দুইটা ক্লোজ গঠন করা হয়েছে। কমা না থাকলেও কিন্তু দুইটা ক্লোজ করা যায়। আচ্ছা, ঠিক আছে। তো আবার এখন বলতে পারেন যে ফাইনিট ভার্বটা কি? তো ফাইনিট ভার্বটা হচ্ছে গিয়ে যে ভার্বকে হোম এবং হোয়াট দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, যদি উত্তর অবজেক্ট পাওয়া যায় তাহলে সেই ভার্বকে ফাইনিট ভার্ব বলে। যেমন হি বট এ নিউ মোটরসাইকেল, সে একটি নতুন মোটরসাইকেল কিনলো। তো সে কি কিনলো? সে একটি নতুন মোটরসাইকেল কিনলো। তো আমরা কিন্তু কি মানে হোয়াটের দ্বারা উত্তর এখানে অবজেক্ট পাইতেছি, এ নিউ মোটরসাইকেল। তো এখানে বট হচ্ছে গিয়ে ফাইনিট ভার্ব। আবার দেখেন, হি বট এ নিউ মোটরসাইকেল, এখানে তো বট ফাইনিট ভার্ব। তো আবার এখানে বাট হি স্টিল হ্যাজ দ্য ওল্ড ওয়ান, এটা কিন্তু একটা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ কি তারপরে আমরা দেখাচ্ছি পরবর্তীতে। So there are three types of clause. These are principal clause or independent clause or main clause। অর্থাৎ যেটাই প্রিন্সিপাল ক্লজ সেটাই হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং সেটাই মেইন ক্লজ। 2 নাম্বার হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ অর ডিপেন্ডেন্ট ক্লজ। অর্থাৎ যেটা সাবঅর্ডিনেট ক্লজ সেটাই ডিপেন্ডেন্ট ক্লজ। আচ্ছা, এখানে দেখেন আবার সাবঅর্ডিনেট ক্লজকে কিন্তু আবার তিনটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি নাউন ক্লজ, একটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা হচ্ছে কি অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ। আর 3 নাম্বার যে there are 3 types of clause। ক্লজের 3 নাম্বারটা হচ্ছে কি কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ কি সেটা আমরা পরবর্তীতে জানবো তার সংজ্ঞার মাধ্যমে। তো আসি এখন আমরা প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজটি হচ্ছে গিয়ে যে সকল ক্লজ তার অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ক্লজের উপর নির্ভরশীল নয়। অর্থাৎ যে ক্লজটি নিজের অর্থ প্রকাশ করতে পারে সেটি হচ্ছে গিয়ে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো এক্সাম্পল, ইফ ইউ কাম হোম, যদি তুমি বাড়ি আসো, আই শ্যাল গো উইথ ইউ। তো এখানে কিন্তু দেখেন আই শ্যাল গো উইথ ইউ, এটা হচ্ছে কি একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে এই যে ক্লজটা আছে এটা দ্বারা, যে আই শ্যাল গো উইথ ইউ, আমি তোমার সঙ্গে যাব। হ্যাঁ, কিন্তু এখানে যদি আরেকটা ক্লজ দেখেন যে ইফ যুক্ত ক্লজ, যেটি ইফ ইউ কাম হোম, মানে যদি তুমি আসো, বাড়ি আসো, এটা কিন্তু পূর্ণ অর্থ প্রকাশ করতে পারেনি। কারণ হচ্ছে কি যদি তুমি বাড়ি আসো তাহলে তো অবশ্যই অন্য একটা ক্লজ এটার সাথে হবে, যে আমি যাব কিংবা আমি যাব না, কিংবা আমি রানবো কিংবা আমি কান্না করবো কিংবা আমি খাবো, যাই হোক না কেন এটার সাথে কিন্তু আরেকটা ক্লজ কিংবা আরেকটা সেন্টেন্স যে সংযুক্ত হবে সেটা কিন্তু এই সেন্টেন্সটা পড়লেই বোঝা যায়
যে ইফ যুক্ত, এখানে শুধুমাত্র শর্তযুক্ত সেন্টেন্স গঠিত হয়েছে, কিন্তু শর্তের যে ফলাফলটা আছে ওইটা প্রকাশ পায় না। তো শর্তের ফলাফলটা প্রকাশ পাইছে হচ্ছে আই শ্যাল গো উইথ ইউ দ্যাট, অর্থাৎ আমি তোমার সাথে যাব। তো এই জন্য যেই বাক্যটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে সেটি হচ্ছে গিয়ে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর যেটি প্রকাশ করতে পারে না এটি হচ্ছে গিয়ে সাবঅর্ডিনেট ক্লজ অথবা ডিপেন্ডেন্ট ক্লজ। তো এখানে সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে গিয়ে ইফ ইউ কাম হোম, আর মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ হচ্ছে গিয়ে আই শ্যাল গো উইথ ইউ। একইভাবে দেখেন আই নো হোয়াট ইউ ওয়ান্ট, এখানে দেখেন আই নো, আমি জানি। হ্যাঁ, এটা কিন্তু একটা সম্পূর্ণ রূপে অর্থ প্রকাশ করতে পারছে আই নো, এটা একটা বাক্য, আলাদা একটা বাক্য। হ্যাঁ, তো এই আলাদা একটা বাক্য হওয়ার কারণে যে এটা হচ্ছে গিয়ে প্রিন্সিপাল ক্লজ। এবং এটা দেখেন হোয়াট ইউ ওয়ান্ট, হোয়াট ইউ ওয়ান্ট, হ্যাঁ তুমি কি চাও, হ্যাঁ এটা কিন্তু আসলে সম্পূর্ণভাবে অর্থ প্রকাশ করতে পারে নাই। তো সম্পূর্ণভাবে অর্থ প্রকাশ করতে পারে নাই এই সেন্টেন্সটি লক্ষ্য করলে কিন্তু বুঝতে যায় যে হোয়াট ইউ ওয়ান্ট, তুমি কি চাও, কি চাও তার উত্তরটা কিন্তু আসলে এখানে বলা নাই, অর্থাৎ এখানে শর্তযুক্ত সেন্টেন্সটা আছে কিন্তু শর্ত পূরণের সেন্টেন্সটা নাই। তো এই কারণেই এটি হচ্ছে গিয়ে সাবঅর্ডিনেট ক্লজ এবং এখানে আই নো হচ্ছে গিয়ে প্রিন্সিপাল ক্লজ। তো এখন আসি ডিপেন্ডেন্ট ক্লজ অর সাবঅর্ডিনেট ক্লজ কি সেটাই। যে সকল ক্লজ তার অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ক্লজের উপর নির্ভরশীল তাদেরকে সাবঅর্ডিনেট ক্লজ বলে। অর্থাৎ যে সকল ক্লজ নিজে নিজেই অর্থ প্রকাশ করতে পারে না, অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ক্লজের উপর নির্ভর করতে হয় তার, সেটা হচ্ছে গিয়ে সাবঅর্ডিনেট ক্লজ। তো আমরা কিন্তু আগের সেন্টেন্সে যে প্রিন্সিপাল ক্লজে কিন্তু অনেকটা বুঝিয়ে দিয়েছি, তো আবার এখানে আবার এই সাবঅর্ডিনেট ক্লজের সঙ্গে আবার বুঝাচ্ছি। সাবঅর্ডিনেট ক্লজ সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে। যেমন সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলো হচ্ছে ইফ, অ্যাজ ইফ, অ্যাজ, সিন্স, বিকজ, দ্যাট, সো দ্যাট, দো, অলদো, বিফোর, আফটার, till, until, unless, less, as soon as, wh, what, etc. অর্থাৎ এই যে কনজাংশন গুলো আছে এই কনজাংশন গুলো হচ্ছে গিয়ে সাবঅর্ডিনেটিং কনজাংশন, আর এই সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারাই কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত থাকে। তো এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখি ইফ ইউ কাম হোম, যদি তুমি বাড়ি আসো, এখানে দেখেন সাবঅর্ডিনেটিং কনজাংশন ইফ আছে, ইফ যুক্ত ক্লজটি হচ্ছে কি সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত যে ক্লজটি থাকে সেটি হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। আমরা এখানে পাচ্ছি ইফ যুক্ত কনজাংশন ক্লজটি আছে, এটি হচ্ছে কি সাবঅর্ডিনেটেড ক্লজ। ইফ ইউ কাম হোম সাবঅর্ডিনেট ক্লজ। আই শ্যাল গো উইথ ইউ, এটি হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আবার দেখেন রানা সেড দ্যাট হি ওয়াজ গুড, এইখানে দেখেন দ্যাট হি ওয়াজ গুড হচ্ছে গিয়ে সাবঅর্ডিনেট ক্লজ। কারণ এখানে দেখেন দ্যাট, এই যে দ্যাট কিন্তু আমরা সাবঅর্ডিনেটের যে কনজাংশন গুলো আছে এখানে কিন্তু আমরা দেখলে পাই যে দ্যাট, এই যে দ্যাট। তো এখানে যেহেতু সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্যাট এবং ইহা সাবঅর্ডিনেটিং কনজাংশনের সাথে যে ক্লজটি যুক্ত হয় সেটি হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। এখানে দ্যাট হি ওয়াজ গুড হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। আর যে বাকি আছে রানা সেইড, এটা হচ্ছে গিয়ে প্রিন্সিপাল ক্লজ। তো প্রিন্সিপাল ক্লজ মূলত একটি বাক্যের পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারে, আর যে সাবঅর্ডিনেট ক্লজ সেটি পারে না। সাবঅর্ডিনেট ক্লজ প্রিন্সিপাল ক্লজের সাহায্যে বাক্যের অর্থ প্রকাশ করতে পারে বা পরে। আচ্ছা, এখন আসি কোঅর্ডিনেট ক্লজে। কোঅর্ডিনেট ক্লজ দুই বা ততোধিক সমশ্রেণীর ক্লজকে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করে। অর্থাৎ যে ক্লজ দুই বা ততোধিক সমশ্রেণীর ক্লজকে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করে তাকে কোঅর্ডিনেট ক্লজ বলে। কোঅর্ডিনেট ক্লজকে আবার প্রিন্সিপাল ক্লজও বলা হয়। তো কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো কি কি? কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো হচ্ছে and, but, or, yet, as well as, therefore, otherwise, else, and so etc. তো আমরা যদি উদাহরণ দেখি, I went to college, আমি
কলেজে গিয়েছিলাম and I knew the exam date এবং আমি পরীক্ষার তারিখ জেনেছি। তো এখানে দেখেন I knew to college, sorry I went to college। তো I went to college এটা হচ্ছে কি একটা ক্লজ এবং knew the exam date and knew the exam date I went to college আমি কলেজে গিয়েছিলাম, এটা কিন্তু একটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করেছে। এবং এখানে দেখেন যে ক্রিয়াটা আছে, যে কনজাংশনটা আছে and, সেটা কিন্তু আমরা পাই কোঅর্ডিনেট ক্লজে and knew the exam date, অর্থাৎ I went to college এটা হচ্ছে কি একটা ক্লজ এবং knew the exam date এটা হচ্ছে কি একটা ক্লজ। তো এখানে কিন্তু দুইটা ক্লজকে যুক্ত করছে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা। তো কোঅর্ডিনেটিং কনজাংশন সহ বাকি যে ক্লজটা আছে সেটা হচ্ছে গিয়ে কোঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ এন্ড যুক্ত যে ক্লজ সেটা হচ্ছে গিয়ে কোঅর্ডিনেট ক্লজ। তো কম্পাউন্ড সেন্টেন্সের এক একটি ক্লজকে কোঅর্ডিনেট ক্লজ বলে, অর্থাৎ যে কম্পাউন্ড সেন্টেন্স গঠিত হয় কোঅর্ডিনেট ক্লজের সমন্বয়ে। আচ্ছা ঠিক আছে, আমরা যে আগে পড়ছিলাম যে সাবঅর্ডিনেট ক্লজ আবার তিন প্রকার, যে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। তো এখানে দেখেন একইভাবে বলা হয়েছে যে টাইপস অফ সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ একটি বাক্যে একটি একটি অ্যাডভার্ব, একটি অ্যাডজেক্টিভ বা একটি নাউন হিসেবে কাজ করে। সেই অনুযায়ী সাবঅর্ডিনেট ক্লজ তিন প্রকার। There are three types of আচ্ছা এটা দরকার নাই, এটা আমরা যদি কেটে দিই। তো থ্রি টাইপস অফ ক্লজ গুলো হচ্ছে গিয়ে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। তো নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ কি সেটা আমরা জানবো বিস্তারিত। তো নাউন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ বাক্যে সাবজেক্ট বা অবজেক্টের স্থানে নাউন হিসেবে কাজ করলে তাকে নাউন ক্লজ বলে। অর্থাৎ সাবঅর্ডিনেট যে ক্লজটা আছে সেটা যদি বাক্যে সাবজেক্ট বা অবজেক্টের স্থান নাউন হিসেবে কাজ করে তাকে নাউন ক্লজ বলে। তো আমরা যদি এক্সাম্পল দেখি, দেখেন এখানে হোয়াট এভার ইউ রিড, অর্থাৎ তুমি যা পড়েছিল, হোয়াট এভার ইউ রিড এটা কিন্তু সম্পূর্ণ বাক্যটা কিন্তু একটা অর্থ প্রকাশ করতেছে। হ্যাঁ, হোয়াট এভার ইউ রিড তুমি যা পড়েছিলে, একটা ওয়ার্ড ছাড়া কিন্তু আরেকটা ওয়ার্ডের এখানে কোনো নেই, গুরুত্ব নেই। হোয়াট এভার ইউ রিড ইনক্রিজেস ইউর নলেজ, অর্থাৎ এখানে ভার্ব, সাবজেক্ট, ভার্ব, এটা হচ্ছে ভার্ব এবং ইউর নলেজ হচ্ছে গিয়ে অবজেক্ট। হ্যাঁ, তো এখানে দেখেন সরি এখানে দেখেন হোয়াট এভার ইউ রিড এটা কিন্তু সাবজেক্ট হিসেবে নাউনের কাজ করতেছে। হোয়াট এভার ইউ রিড তুমি যা পড়েছিলে কিন্তু সাবজেক্ট হিসেবে নাউন এজ এ সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের জায়গায় নাউন হিসেবে কাজ করতেছে। আর এটা হচ্ছে গিয়ে সাবঅর্ডিনেট ক্লজ। হোয়াট এভার ইউ রিড এটা কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না এই বাক্যে, এই কারণে হচ্ছে গিয়ে এটা সাবঅর্ডিনেট ক্লজ এবং ইহা নাউনের জায়গায় নাউন হিসেবে কাজ করতেছে, সাবজেক্টের জায়গায় নাউন হিসেবে কাজ করতেছে। সুতরাং এটা হচ্ছে গিয়ে নাউন ক্লজ। আবার দেখেন টেল মি হু লেফট হিজ ওয়াচ অন দ্য ফিল্ড, এখানে দেখেন এটা হচ্ছে কি হু লেফট হিজ ওয়াচ অন দ্য ফিল্ড, কারণ আমরা জানি হু যুক্ত সেন্টেন্সটি হচ্ছে গিয়ে সাবঅর্ডিনেট ক্লজ, কারণ এখানে শর্তযুক্ত সেন্টেন্স সাবঅর্ডিনেট ক্লজ। যে ক্লজ নিজের অর্থ সম্পূর্ণ যে ক্লজ বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না সেটি হচ্ছে গিয়ে সাবঅর্ডিনেট ক্লজ। এখানে সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে গিয়ে হু লেফট হিজ ওয়াচ অন দ্য ফিল্ড, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে সে এখানে দেখেন সাবজেক্ট হচ্ছে গিয়ে মি এবং টেল হচ্ছে গিয়ে ভার্ব এবং হু ওয়াচ হু লেফট হিজ ওয়াচ অন দ্য ফিল্ড হচ্ছে গিয়ে অবজেক্ট। তো এখানে সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু অবজেক্ট হিসেবে কাজ করতেছে। সুতরাং এটি হচ্ছে গিয়ে একটি নাউন ক্লজ।
আবার দেখেন whoever cleaned the house deserves a reward। তো এখানেও কিন্তু দেখেন যে এটা হচ্ছে কি whoever cleaned the house, এটা হচ্ছে কি একটা সাবঅর্ডিনেট ক্লজ এবং ইহা ডিজার্ভ হচ্ছে কি ভার্ব এবং রেওয়ার্ড হচ্ছে কি অবজেক্ট। তো এখানে দেখেন whoever cleaned the house হচ্ছে গিয়ে সাবজেক্ট হিসেবে কাজ করতেছে এবং ইহা নাউন সরি পুরোপুরি সাবজেক্ট হিসেবে কাজ করতেছে এখানে এবং নাউনের কাজ করতেছে, তাই এটি হচ্ছে গিয়ে নাউন ক্লজ। এখন আসি অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ জিনিসটা কি? এ সাবঅর্ডিনেট ক্লজ একটি বাক্যে, যে সাবঅর্ডিনেট ক্লজ একটি বাক্যে একটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে এবং নাউন বা প্রনাউনকে মডিফাই করে তাকে অ্যাডজেক্টিভ বলে। আমরা জানি যা নাউন কিংবা প্রনাউনকে মডিফাই করে সেটি হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভ দ্বারা নাউন বা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাপ, সংখ্যা এগুলা বোঝায়। হ্যাঁ, তো এখানে যদি দেখেন সেটা ইংলিশ যে এটা আছে, আচ্ছা ইংলিশটাও থাক, সমস্যা নাই। তো অ্যাডজেক্টিভ ক্লজটি মূলত হু, হোজ, হোম, হোয়াট, হুইচ ইটিসি দ্বারা যুক্ত থাকে। আচ্ছা এক্সাম্পল দেখি এখন। হি সো এ পোর বিগার হু আজ হাংরি। এখানে দেখেন সো এ পোর বিগার, তো হু আজ হাংরি, হু আজ হাংরি দ্বারা কিন্তু পোর বিগার, এ পোর বিগার এটাকে কিন্তু ইয়া করতেছে, সরি এটাকে ইয়া করতে মডিফাই করতেছে। মডিফাই করার কারণে এটা হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ ক্লজ। আবার দেখেন I loved the people who respect the teacher। তো who respect the teacher হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ ইহা নাউন ফর্ম পিপলকে মডিফাই করছে, দ্য পিপল। আবার একটা কথা বলে রাখি যে অ্যাডজেক্টিভ ক্লজ এর পূর্বে বা অ্যাডজেক্টিভ কনজাংশনের পূর্বে বা অ্যাডজেক্টিভ ক্লজেরই অ্যান্টিসিডেন্ট থাকে। তো বললাম অ্যাডজেক্টিভ ক্লজের অ্যান্টিসিডেন্ট থাকে, তো অ্যান্টিসিডেন্ট জিনিসটা কি? তো আমরা জানি রিলেটিভ প্রোনাউনের পূর্বে সাবজেক্ট ফর্ম ভার্ব সাবজেক্ট ফর্ম নাউন বা প্রোনাউনই হচ্ছে অ্যান্টিসিডেন্ট। তো আমরা যদি এখানে খেয়াল করি দেখেন এই যে অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে কি হো থেকে শুরু করে টিচার পর্যন্ত। হ্যাঁ, তো এটার পূর্বে এটা আছে হো হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন। তো রিলেটিভ প্রোনাউনের পূর্বে সাবজেক্টিভ ফর্ম নাউন বা প্রোনাউনই হচ্ছে গিয়ে অ্যান্টিসিডেন্ট। এখানে দ্য পিপল হচ্ছে গিয়ে অ্যান্টিসিডেন্ট, কারণ রিলেটিভ প্রোনাউনের পূর্বে সাবজেক্ট আছে, এটা সাবজেক্ট হিসেবে কাজ করছে এবং নাউন ইহা। আচ্ছা আবার দেখেন I watched the movie আয়নাবাজি which astounded me a lot। এখানে দেখেন এই which astounded me a lot হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ ক্লজ এবং ইহা নাউন ফর্ম মুভি, দ্য মুভিকে মডিফাই করছে, অর্থাৎ এই দ্য মুভি হচ্ছে গিয়ে একটা অ্যান্টিসিডেন্ট, কারণ অ্যাডজেক্টিভ ক্লজ সকল অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রেই কিন্তু অ্যান্টিসিডেন্ট বিদ্যমান থাকবে। তো এখন আসি অ্যাডভার্বিয়াল ক্লজে। তো আবার অ্যাডজেক্টিভ ক্লজগুলো কিন্তু এই যে আছে হো, হুইচ, হোম, হোয়াট, হুইচ ইটিসি দ্বারা যুক্ত থাকে। অ্যাডভার্বিয়াল ক্লজ যে সাবঅর্ডিনেট ক্লজ একটি বাক্যে একটি অ্যাডভার্ব হিসেবে কাজ করে এবং একটি ভার্ব বা একটি অ্যাডজেক্টিভ ক্লজ বা অন্য একটি অ্যাডভার্বিয়াল ক্লজকে মডিফাই করে তাকে অ্যাডভার্বিয়াল ক্লজ বলে। যেমন অ্যাডজেক্টিভ ক্লজ বা অন্য একটি অ্যাডভার্বকে অ্যাডভার্ব কি হবে নাকি অ্যাডভার্বিয়াল ক্লজ? অ্যাডভার্বিয়াল ক্লজ, আচ্ছা অ্যাডভার্বিয়াল ক্লজ হবে এখানে। আর এটা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
অ্যাডভার্বিয়াল ক্লজকে মডিফাই করে তাকে অ্যাডভার্বিয়াল ক্লজ বলে। অর্থাৎ একটি অ্যাডভার্বিয়াল ক্লজ কিন্তু অন্য একটি অ্যাডভার্বিয়াল ক্লজকেও মডিফাই করতে পারে। তো ইট ইউজেস দ্য ফলোইং কনজাংশনস, অর্থাৎ যে এই যে কনজাংশন গুলো দেওয়া আছে এই কনজাংশন গুলো ব্যবহার করেই কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ গঠিত হয়। যেমন টাইমের ক্ষেত্রে whenever, what, whenever, when, until, since, as, while, after, before, as soon as, by the time। cause and effect এর ক্ষেত্রে so, so that, as, because, since, as long as, now that। এবং কন্ট্রাস্ট এর ক্ষেত্রে though, although, while, even, whereas। আচ্ছা, কন্ডিশনের ক্ষেত্রে whether or not, if, unless, only if, providing or provided that, in case, even if। এই কনজাংশন গুলো ব্যবহার করে অ্যাডভার্বিয়াল ক্লজ গঠিত হয়। তো আমরা যদি কিছু এক্সাম্পল দেখি, যেমন the student had gone before the bell rang, অর্থাৎ ছাত্ররা গিয়েছিল ঘন্টা বাজার আগেই বা পূর্বেই। এখানে দেখেন বিফোর কিন্তু আমরা পাইতেছি এই যে এই টাইমের যে কনজাংশন গুলো আছে ওইগুলো আছে, এই যে বিফোর পাচ্ছি। তো বিফোর দ্বারা শুরু হলেই কিন্তু এটা হচ্ছে গিয়ে অ্যাডভার্বিয়াল ক্লজ, কারণ এই অ্যাডভার্বিয়াল ক্লজ কিন্তু একটা ভার্বকে মডিফাই করছে, গণ ভার্বকে মডিফাই করছে। আবার দেখেন নট মি, when you need help, when you need help কিন্তু এখানে অ্যাডভার্বিয়াল ক্লজ, কারণ ইহা কিন্তু ওয়ার্ড ভার্বকে মডিফাই করছে। তো এই জন্য while he was living in চিটাগং হচ্ছে গিয়ে অ্যাডভার্বিয়াল ক্লজ। আবার দেখেন I live a happy life as long as I think positively। তো এখানে দেখেন as long as দ্বারা যুক্ত সেন্টেন্স বাক্য, তো এই কারণেই কিন্তু এটি হচ্ছে গিয়ে এই অ্যাডভার্বিয়াল ক্লজ। আমরা জানি যে অ্যাডভার্বিয়াল ক্লজ যে এটা আছে টাইমের যে একটা ক্যাটাগরি আছে ওই ক্যাটাগরিতে as soon as পাওয়া যায়, তাই এটি হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। এবং ইহা দেখেন I live a happy life, অর্থাৎ এই হ্যাপি লাইফটাকে কিন্তু মূলত মডিফাই করা হয়েছে, অর্থাৎ অ্যাডজেক্টিভকে মডিফাই করা হয়েছে। এই অ্যাডজেক্টিভকে মডিফাই করা হয়েছে বিধায় এখানে as long as I think পসিবিলিটি হচ্ছে গিয়ে অ্যাডভার্বিয়াল ক্লজ। কারণ আমরা জানি অ্যাডভার্বিয়াল ক্লজ মূলত কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ কিংবা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে বা অ্যাডভার্ব ক্লজকে মডিফাই করে এবং অ্যাডজেক্টিভ ক্লজকেও মডিফাই করে। আশা করি আপনারা ক্লজ সম্পর্কে একটা সুনিপুণ এবং ক্লিয়ার ধারণা নিতে পারছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিও পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।